গ্রাম্য পাঠশালা থেকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ আজকে আলোচনা করছি। তোমরা সবাই ভালো আছো তো? আজকে আরম্ভ করছি আজকের একটা টপিক, যেটা আছে তোমরাই পড়েছো বা তোমাদের পড়ানো হবে আজকে নতুন হয়তো, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। আগে কথা বলবো যে বহির্জাত প্রক্রিয়াটি কোত্থেকে এলো বা কি, বা ভূমিরূপ কথাটার অর্থ কি। আগে যদি আমরা বলি যে এটা হচ্ছে ভূমিরূপ পাঠের কিন্তু একটা অংশ, ভূমিরূপ পাঠের একটা অংশ যেটা আমরা নিচ্ছি, যেটা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া। তো ভূমিরূপ কাকে বলে যদি বলা যায়, ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় রূপই হচ্ছে ভূমিরূপ। ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় রূপই হচ্ছে ভূমিরূপ। তার মধ্যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের অংশে বা ভেতরের অংশে যখন ক্রিয়াশীল চলে, এবং তার ফলে কিন্তু কোন জায়গায় ক্ষয় হয়, কোন জায়গায় সঞ্চয় হয়, কোন জায়গায় উত্থান ঘটে, কোন জায়গায় আবার অবনমন হয়ে যায়, কোন জায়গায় আবার কি বিবর্তন ঘটে, কোন জায়গায় পরিবর্তন হয়, এগুলোর মাধ্যমে কিন্তু ভূমিরূপের কিন্তু বহিঃপ্রকাশ ঘটে, এবং সেগুলো হচ্ছে সঞ্চয় ক্ষয় বহু পদ্ধতির মাধ্যমে হয়। এবার আসি ভূমিরূপ, যে কথাটি ভূমিরূপ বিদ্যা বা ভূমিরূপ যে শব্দগুলো যে এসছে বা এই ভূমিরূপটা যে করছে, যে শব্দটি ভূমিরূপ বিদ্যার জনক যাকে বলা হয় জেমস হাটন। ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলছি আমরা? জেমস হাটন। জেমস হাটন এই ভূমিরূপ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তার হিসাবে, কিন্তু এছাড়া আরো অন্যান্যরা ছিলেন কিন্তু সেই বিদ্যার জনক। যেমন ছিলেন কি ডেভিস, পেঙ্ক, ক্রিকমে, তারপর হচ্ছে কি তোমার যার নাম হচ্ছে কি আমরা পড়েছি জেমস হাটন বললাম। এদের মধ্যে দেখতে পাচ্ছি, এবার আসি ভূমিরূপের মধ্যে দুটো প্রক্রিয়া রয়েছে। দুটো প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপটা গঠন হয়। তো দুটো প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে বহির্জাত, একটা হচ্ছে অন্তর্জাত। আমাদের টপিকের মধ্যে নিয়ে আসছি বহির্জাত। অন্তর্জাত মানে একটু যদি ধারণা দিয়ে দিই ফার্স্ট, অন্তর্জাত মানে ধারণাটা আমরা দিয়ে দিই, যেটা হচ্ছে ভূপৃষ্ঠের ভেতর, অন্ত কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে কি কথাটা, যে ভূ অভ্যন্তরের ভেতরে। যেমন আমাদের শরীরের হয়তো ভেতরের পার্টস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাই, খালি চোখে দেখতে পাই না, সেরকম পৃথিবীর অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের ভেতরের অভ্যন্তরে কিছু ক্রিয়াশীল বা যে প্রক্রিয়াগুলো কাজ করে সেটা হচ্ছে অন্তর্জাত। জাত মানে হচ্ছে উৎপত্তি বা জন্ম, যেরকম বলা যায় অন্তর্জাত। কিন্তু এখানে অন্তর্জাত কথা আমরা বলছি না। অন্তর্জাত যদি উদাহরণ আমরা নিতে পারি, যে কি প্রক্রিয়াগুলো, ভূমিকম্প, অগ্নুদ্গম, তারপরে যে আগ্নেয়গিরির উত্থান, আগ্নেয়গিরির অগ্নুদ্গমে যে হচ্ছে, যে যার ফলে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু আমরা এখানে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমরা নিচ্ছি। বহির্জাত কাকে বলে যদি বলা যায়, বা বহির্জাত শব্দটি এসছে ইংরেজি টার্ম, অন্তত ইংরেজি টার্ম ছিল, কিন্তু আমি বলিনি কারণ আমাদের টপিকের কিন্তু দেখতে পাচ্ছি যে বহির্জাত। এক্সোজেনেটিক। এক্সোজেনেটিক মানে এটা হচ্ছে এক্সো কথার অর্থ হচ্ছে, আমরা এক্সো কথার অর্থ কি, আমরা যদি বলি যে বহির্ভাগ, ল্যাটিন শব্দ বহির্ভাগ। আর জেনেটিক যেটা হচ্ছে কি জেনেসিস। জেনেসিস মানে হচ্ছে আমরা যেটা হচ্ছে উৎপত্তি, অর্থাৎ যার ফলে মানে আমরা দেখতে পাচ্ছি বহির্জাত, বহির্ভাগের উৎপত্তি ঘটছে, যেসব প্রক্রিয়াগুলো হচ্ছে। এবার চলে আসে, আমি দেখতে পাচ্ছি বহির্জাত প্রক্রিয়া কাকে হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের অংশে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের অংশে ক্ষয়, বহন, সঞ্চয় এবং কি ভূমিরূপের উত্থান, বিনাশ এবং গঠন, সব রকমের প্রক্রিয়া চলতে থাকে, এবং শেষমেশ কিন্তু কি পর্যায়ে চলে আসে, যেটা হচ্ছে কি সমতলীকরণের পর্যায়ে চলে আসে। তখনই তাকে বলছি আমরা কিন্তু বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের অংশে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো কাজ করে, এবং ক্ষয়, বহন, সঞ্চয়, উত্থান, বিনাশ, বিবর্তন, পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের যখন সমতলীকরণ ঘটছে, তখনই তাকে বলছি আমরা বহির্জাত প্রক্রিয়া। এবার আছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাই, বহির্জাত প্রক্রিয়ার যে প্রাকৃতিক মাধ্যমগুলো যদি বলা যায়, দু ধরনের মাধ্যম থাকে এখানে, স্থিতিশীল মাধ্যম আর গতিশীল মাধ্যম। স্থিতিশীল মানে হচ্ছে, দেখো এখানে স্থিতিশীল আমরা বলতে পারি যেগুলো হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, আর্দ্রতা, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত, জলীয় বাষ্প, শিশির দেখতে পাচ্ছি, সবই এগুলো কিন্তু প্রতিনিয়ত কাজ করছে, স্থিতিশীল, আস্তে আস্তে কাজ হয় যেগুলো।
কিন্তু আমরা বহির্জাত গতিশীল প্রক্রিয়া যদি বলি, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এগুলো কিন্তু আমরা ভৌমজলের ক্রিয়াশীল, এগুলোর সাথে চলতে থাকছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো জোয়ার ভাটা, এগুলো হচ্ছে কিন্তু গতিশীল প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া তাহলে মাধ্যম বললাম, কাকে বলে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলা হয়েছে এবং কি তার মাধ্যমগুলো বলা হলো। কিন্তু এবার আসি আমি বহির্জাত প্রক্রিয়া যে চলছে বা বহির্জাত প্রক্রিয়ার কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে, যেটা কি তিনটি পদ্ধতির মাধ্যমে বা তিনটা প্রক্রিয়ার সাহায্যে চলতে থাকে। অবরণ, আহরণ আর কি জৈবিক প্রক্রিয়া। অবরণ আহরণ কাকে বলে যদি বলা যায়, জৈবিক প্রক্রিয়া। তো অবরণ প্রক্রিয়াটা কি ভূপৃষ্ঠের উপরে বা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের অংশে যখন কি কোনো উঁচু ভূভাগ প্রাকৃতিক শক্তির তার মধ্যে ক্রিয়াশীল করে। কোনো উঁচু ভূভাগ যখন ধীরে ধীরে কিন্তু কি হচ্ছে, যেটা ধরো আমি বলছি এইটা ধরো আছে আমার কিন্তু একটা উঁচু ভূভাগ, ঠিক আছে। এই উঁচু ভূভাগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু প্রাকৃতিক শক্তি কাজ করছে। যেমন আমি বলি যে গতিশীল শক্তিগুলো বা গতিশীল মাধ্যমগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কাজ করে, বিশেষ করে বেশি সর্বাধিক কাজ করে। কিন্তু আর স্থিতিশীল বলেছি সেগুলো কিন্তু কম, ওই জন্য আমি সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না। যেমন নদী বলেছি, নদী প্রবাহ চলে, বায়ু প্রবাহ যায়, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, ওগুলো সবই কিন্তু কাজ করতে চলেছে। তারও মধ্যে ক্ষয় কাজ চলতে থাকে, ক্ষয়, বহন, সঞ্চয় সবই হয়। এবং এই জায়গায় উঁচু ভূভাগ রয়েছে, হয়তো নিচু ভূভাগ এই জায়গায় রয়েছে, তখন সেই উঁচু ভূভাগের অংশটা ক্ষয় মাধ্যমে কিন্তু কি হচ্ছে, ক্রমাগত এর আস্তে আস্তে করে উচ্চতা কমিয়ে ফেলছে। যখনই উচ্চতা কমিয়ে যাচ্ছে সেই এবং কমে যাওয়ার প্রক্রিয়াটাকে বলছি আমরা কিন্তু অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ার কিন্তু আমরা যে অপর নাম হচ্ছে কি নগ্নি ভবন প্রক্রিয়া, অর্থাৎ এর মধ্যে নগ্নি ভবনও ঢুকে আছে। যেটা হচ্ছে আমরা বলছি নগ্নি ভবন, আমরা জানি অবশ্যই জেনেছিলাম, যেটা ভূমিরূপের যে উঁচু ভূভাগ বা কোনো ভূভাগে যখন ক্রমাগত আস্তে আস্তে কিন্তু তার স্তরগুলো কিন্তু ক্ষয়কার্যের মাধ্যমে কমে যাচ্ছে, তখনই আমরা বলছি নগ্নি ভবন। কিন্তু এখানে যখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উঁচু ভূভাগ ক্রমাগত ক্ষয়কার্যের মাধ্যমে, বিশেষ করে এখানে ক্ষয়কার্য হচ্ছে বেশি, ক্ষয়কার্যের মাধ্যমে ক্রমাগত কিন্তু নিচু ভূভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলছে অবরোহণ প্রক্রিয়া। এর অপর নাম বলেছে নগ্নি ভবন। নেক্সট চলে আসি আমি, এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যে তাহলে কি কাজটা করে, অর্থাৎ নগ্নি ভবনে যে আমরা বলছি বা অবরোহণের যে মধ্যে যে প্রক্রিয়াগুলো বা প্রাকৃতিক শক্তিগুলো বলে নিয়েছি, যে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, এগুলো দেখতে পাচ্ছি। আহরণ প্রক্রিয়া এবার নিব। 1 নম্বর পর্যায়ে আমরা বহির্জাত প্রক্রিয়াকে ভাগ করলাম যে অবরোহণ প্রক্রিয়া, 2 নম্বর নিচ্ছি আহরণ প্রক্রিয়া। অবরোহণ আর আহরণ। নেক্সট 3 নম্বর প্রক্রিয়াটা আমি বলেছি যেটা হচ্ছে কি জৈবিক প্রক্রিয়া। অবরোহণের কথা বলা হয়েছে, কিন্তু আহরণের প্রক্রিয়ায় যে ঘটনাটা কি হয়, যে উঁচু ভূভাগটা ছিল ক্ষয়কার্য করছিল, আস্তে আস্তে করে উচ্চতা কমে যাচ্ছে, তখনই কিন্তু তারপরে তার পার্শ্ববর্তী অঞ্চলে হয়তো অবনমিত অঞ্চল বা কোনো নিচু ভূভাগ রয়েছে, সেই নিচু ভূভাগে সেই ক্ষয়িত পদার্থগুলো প্রাকৃতিক শক্তির মাধ্যমে যখন বয়ে এসে এই নিচু ভূভাগে জমা হয়ে যাচ্ছে, তখনই সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা কিন্তু উঁচু ভূভাগে পরিণত হয়ে যাচ্ছে। নিচুটা ছিল উঁচু ভূভাগে পরিণত হয়েছে, তখন তাকে বলছি আহরণ প্রক্রিয়া। ঠিক আছে না? আহরণ প্রক্রিয়াকে আমরা বলি অপর নামে কিন্তু সঞ্চয় প্রক্রিয়া। স্যার, এটা হচ্ছে সঞ্চয়ের মাধ্যমে চলে, ঠিক আছে? সঞ্চয়, ওখানে বলছিলাম ক্ষয়, বিশেষ করে নগ্নি ভবন প্রক্রিয়ার অপর নাম বলছিলাম, এখানে বলছিলাম কিন্তু সঞ্চয়। নেক্সট আসি, আমি যখন এখানে বলছি অবরোহণ আহরণ বললাম, এবার জৈবিক প্রক্রিয়াটা কিরকম স্যার ব্যাপার? জৈবিক প্রক্রিয়াটা হচ্ছে কি, দেখো ধরো উদ্ভিদ কিছু আছে, কিছু প্রাণী আছে এবং মানুষের কিছু কার্যাবলী আছে। উদ্ভিদ, প্রাণী ও মানুষের কিছু কার্যাবলীর মাধ্যমে শিলাস্তরে ক্ষয়, বহন, সঞ্চয় এবং এগুলোর সাহায্যে যখন সমতলীকরণ হচ্ছে, তখনই সেই প্রক্রিয়াটা ভূমির উপর যখন পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমরা কিন্তু জৈবিক প্রক্রিয়া। কিন্তু এই অবরোহণ আহরণের মধ্য থেকে একটা টার্ম চলে আসে, এটা হচ্ছে কিন্তু পর্যায়ন। অবরোহণ আহরণের মাধ্যম থেকে কিন্তু চলে আসছে আরেকটা শব্দ, যেটা কিন্তু পর্যায়ন। পর্যায়ন ইংরেজি শব্দ হচ্ছে কিন্তু গ্রেডেশন, যেটা গ্রেড। আর এটা প্রথম কিন্তু আমরা আমাদের ভৌগোলিক পাঠের মধ্যে আমরা নিয়েছিলাম, যেটা হচ্ছে 1904 সালে। 1904 সালে যে দুজন ছিলেন, চেম্বারলিন আর সলিসবেরি,
এই কথাটি কিন্তু প্রথম ব্যবহার করা, কিন্তু ভৌগোলিক ক্ষয়চক্রের মাধ্যমে এটা কিন্তু 1887 সালে 1876 সালে কি হয়, যে শব্দটি প্রথম ব্যবহার করেন জে.কে. গিলবার্ট কিন্তু এই প্রথম ব্যবহার করেন। আমরা 1904 সালে নিয়েছিলাম, যার দুজন নাম বললাম, যেটা হচ্ছে চেম্বারলিন আর সলিসবেরি, তিনি ছিলেন। কিন্তু ভৌগোলিক ক্ষয়চক্রে প্রথম কিন্তু ব্যবহার করেন তারা হচ্ছে কিন্তু জি.কে. গিলবার্ট। ঠিক আছে, এবার এই পর্যায়ন বলছি আমরা এক কথায় যদি বলি, এক কথা যে অবরণ আহরণের সম্মিলিত রূপই হচ্ছে পর্যায়ন। কিন্তু অবরণ আহরণ পর্যায়ন বাদ দিয়েও আমি যদি আর একটা সংজ্ঞা যদি এরকম ভাবে বলি যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় সঞ্চয় এবং ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে কোনো ভূমির উপর কি সমতলীকরণ প্রক্রিয়া কি বলছি আমরা পর্যায়, কোনো ভূমির সমতলীকরণ প্রক্রিয়া কি বলছি আমরা পর্যায়। তার মধ্যে অবরণ বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে শিলাস্তরে যে প্রায় সমতলীকরণ প্রক্রিয়াটাকে বলছি আমরা কিন্তু পর্যায়। এবার আসি পর্যায়ন। যখন বলছি পর্যায়ন কিন্তু কিছু কিছু কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে, যেসব কথাগুলো আমরা না বললে হয় না। পর্যায়ন যে কোথায় কি হয় এর নিয়ন্ত্রক রয়েছে, স্যার এই পর্যায়নের নিয়ন্ত্রক কিছু রয়েছে, যেমন ভূমির উচ্চতা। এক নম্বর আমরা যদি নিতে পারি যে এক নম্বর হচ্ছে কি নিয়ন্ত্রকের মধ্যে আমরা নিচ্ছি কি ভূমির উচ্চতা। 2 নম্বর হচ্ছে কি জলবায়ু। 3 নম্বর কি স্যার প্রাকৃতিক শক্তি। 4 নম্বর কি স্যার জৈবিক প্রক্রিয়া বা মানুষের কিছু কার্যাবলী রয়েছে। সরি আমরা লিখছি এটাকে, আমরা কিন্তু মানুষের কার্যাবলী করছি। তাহলে আমি কি বললাম, পর্যায়নের নিয়ন্ত্রকগুলো বলছি উচ্চতা, অর্থাৎ ভূমির উচ্চতা যে রকমের হবে তার উপরে কিন্তু সেরকম হবে। ভূমির উচ্চতার সঙ্গে আরেকটা কথা তার মধ্যে যুক্ত করতে পারি, যেটা যে ভূমির উচ্চতা ও ঢাল। ভূমির উচ্চতা ও ঢাল অর্থাৎ ভূমির উপরে হয়তো আমি এই জায়গাটা এই অংশটাকে বলছি, পর্যায়নের তো এটা পাঠ, অবরণ তো পাঠ আমরা বলে নিয়েছি আগে। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যদি কোনো একটা জায়গায় যদি ভূমির উচ্চতা যদি বেশি হয় এবং তার যদি খাড়া ঢাল হয়, তাহলে সেখানে ক্ষয়কাজ কিন্তু বেশি করে চলবে না। সেই জায়গায় ক্ষয়কাজ বেশি হবে, বহনও বেশি হবে, কারণ নদী তার উপর দিয়ে ধরা চলতে থাকে, তখন ক্ষয় হবে এবং ক্ষয়কাজটা কিন্তু বেশি দ্রুত চলবে। যদি আমি বলি সমতল পৃষ্ঠ থাকে, তখন কিন্তু এই জায়গাটা যদি নদী প্রবাহিত হয়, তাহলে এখানে কি ক্ষয়টা বেশি করে হবে, কি ক্ষয় বেশি করে হবে, কিন্তু বহন বা সঞ্চয় কিন্তু ততটা পরিমাণ হবেই। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি যে বেশি হবে। ভূমির ঢাল উচ্চতার অনুসারে দেখতে পাচ্ছি জলবায়ু, অর্থাৎ জলবায়ু আমরা বহির্জাত প্রক্রিয়ায় কিন্তু জলবায়ু আমরা দেখতে পাচ্ছি। জলবায়ু যে আমরা পর্যায়নের ক্ষেত্রে যে আমরা নিচ্ছি জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে, সব জলবায়ুতে সব রকমের প্রাকৃতিক শক্তি কাজ করে না। নদী যেমন কি আমাদের উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে কিন্তু নদী বিশেষ করে অধিক ক্রিয়াশীল। যদি বলি আমি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, আবার যদি বলি আমি বলছি যে বায়ু, তাহলে বায়ু কিন্তু উপকূলবর্তী অঞ্চল এবং মরুভূমি অঞ্চলে উষ্ণ মরুভূমি অঞ্চলে অধিক ক্রিয়াশীল। যেমন বলি হিমবাহ, তো হিমবাহ আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এজেন্ট বা মাধ্যম। বলেছি আগেও আমি বলে নিয়েছি পর্যায়নের, কিন্তু পর্যায়নে বলছি বহির্জাত প্রক্রিয়ারই একটা মাধ্যম ছিল, দুটো মাধ্যম ছিল বলেছিলাম, স্থিতিশীল আর গতিশীল বলেছিলাম। সেই গতিশীলের মাধ্যমের মধ্যে কিন্তু যদি বলি হিমবাহ, হিমবাহটা কিন্তু জলবায়ুর ক্ষেত্রে আমরা নিচ্ছি যে সব জায়গায় কি জলবায়ুর উপর ডিপেন্ড করে। উচ্চ অক্ষাংশের পার্বত্য অঞ্চলে কিন্তু সেখানে নাতিশীতোষ্ণ জলবায়ু, সেই সব জায়গাগুলোতে নাতিশীতোষ্ণ এবং মেরু জলবায়ু, মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যাচ্ছে, তখন কিন্তু বরফ জমছে, সেখানে হিমবাহ তৈরি হচ্ছে। সেই হিমবাহ সেখানে কিন্তু হিমবাহের উপরে নির্ভর করে কিন্তু এখানে জলবায়ুটাকে মেন করছে হিমবাহের উপর। সব জায়গায় তো আর হিমবাহ সৃষ্টি হতে পারবে না, জলবায়ুর উপর সেই হিমবাহটা কার্য করবে কিন্তু সেই জলবায়ুর উপর নির্ভর করে। নেক্সট আসি প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক শক্তিগুলো আমি বলেছি, নদীও বলেছি, বায়ুও বলেছি, এগুলো বলেছি, অর্থাৎ জলবায়ুর উপরে কিন্তু পর্যায়ন শক্তিটা কাজ করে, পর্যায়ন প্রক্রিয়াটা কাজ করে। উষ্ণ আর্দ্র অঞ্চলে বিশেষ করে বেশি কাজ করে। আবার বলি যে সমুদ্র অঞ্চলে যদি বলি সেখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু সেরকমই কাজ করবে সমুদ্র তরল। আর বলছি বায়ু উষ্ণ জলবায়ুযুক্ত অঞ্চল, উষ্ণ চরম ভাব প্রকৃতির জলবায়ু, সেই জায়গায় কিন্তু অধিক ক্রিয়াশীল হবে। অর্থাৎ জলবায়ু ডিপেন্ড করছে কিন্তু এই পর্যায়ন ক্ষেত্রে।
প্রাকৃতিক শক্তি বলা হয়েছে। নেক্সট চলে আসছে আমি আমার পাঠ্যাংশে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বৈজাত প্রক্রিয়ার মাধ্যম হিসাবে আমরা নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমরা নিব নদী। বৈজাত প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রথমে নিয়েছিলাম গতিশীলের মধ্যে নদী। আর আমাদের পাঠ্যাংশে রয়েছে নদী, হিমবাহ আর কি বায়ু। এই তিনটা কিন্তু নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ, তিনটা কাজ কিন্তু আমাদের আছে। তিনটা কাজের মধ্যে আজকে এইটা নিয়ে আলোচনা হবে। এটাও পুরোপুরি হতে পারবে না, কেন সময় খুব কম। তো আমাদের নিচ্ছি যে প্রথমে নিচ্ছি যে নদীর কাজ। তো নদীটা আমরা কাকে বলি যদি বলি, যে উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল, উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ সৃষ্ট জল হতে পারে, আবার কি বৃষ্টির জল হতে পারে। হিমবাহ সৃষ্ট জল বা বৃষ্টির জল যখন পর্বতের বা উঁচু যে উচ্চ মালভূমি অঞ্চল যে রয়েছে বা পার্বত্য অঞ্চল যে রয়েছে, সেই পার্বত্য অঞ্চলের ঢাল বেয়ে অভিঘর্ষণের টানে যখন নিচের দিকে নেমে আসছে এবং সেটা কোনো অবনমিত অঞ্চল বা কোনো হ্রদ বা কোনো জলাশয়, সেই জায়গায় যখন পতিত হচ্ছে, তখন এটাকে বলছে সেই জলাধারটাকে বলছে নদী। তাহলে আমরা বললাম কি উঁচু মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে কি হিমবাহ সৃষ্ট জল হতে পারে বা বৃষ্টির জল বা অনেক সময় হ্রদের জল এবং এই জলগুলো যখন পর্বতের ঢাল বেয়ে বা উচ্চভূমির সেই অঞ্চলের মধ্যে দিয়ে যখন ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে অভিঘর্ষণের টানে, তখন অবনমিত অঞ্চল জলাশয়ে পতিত হচ্ছে, তখনই তাকে বলছি আমরা কিন্তু। এবার এই নদীর মধ্যে আমরা যে জলচক্রের প্রধান উৎস হিসাবে কিন্তু আমরা নিচ্ছি যেটা হচ্ছে নদীতে কিন্তু আমাদের জলচক্রে কিন্তু অনেকটাই কাজ করে। এছাড়াও আছে হিমবাহ কাজ করে, কিন্তু বায়ু তো জলচক্রের মধ্যে আমরা কাজ করছি। তো নদীতে দেখতে পাচ্ছি নদীর এবার কাজ আসবো আমরা নদীতে কাজ, নদীর কাজ। আচ্ছা, এখানে নদীর কাজ বলার আগে নদী সম্পর্কিত কিছু তথ্য বা কিছু পরিভাষা রয়েছে, যে পরিভাষাগুলোর মধ্যে এক নম্বর আমরা নিচ্ছি যেটা নদী সম্পর্কে যে আলোচনা করা হয়, যে নদী সংক্রান্ত যে শাখায় যে আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি পোর্টমোলজি। পোর্টমোলজি নদী সংক্রান্ত যে শাখায় আলোচনা করা হচ্ছে নদী সম্পর্কে সবকিছু, ক্ষয়, বহন, সঞ্চয়, তার উৎপত্তি, তার মোহনা, তার ভূমিরূপের পরিবর্তন বিবর্তন, যেগুলো সম্পর্কে যে আলোচনা হচ্ছে, তখনই তাকে বলছি আমরা পোর্টমোলজি। এবার আসি নদীর উৎস। উৎস কাকে বলে যদি বলা যায়, যে উৎস হচ্ছে এমনই যেটা নদীর উৎস কি কোন যে নদী যে অঞ্চল থেকে বা যে অংশ থেকে সৃষ্টি হয় তাকেই বলছে নদীর উৎস। নেক্সট আসছি নদীর মোহনা। আমি আগেও বলেছি নদীর সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে উচ্চ অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, ঠিক অর্থাৎ উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। যখন সৃষ্টি হচ্ছে তখনই তাকে বলছি আমরা কি উচ্চ অঞ্চল। কিন্তু যখনই সেই ঢাল বেয়ে নিচের দিকে নেমে চলে আসছে, যদি আমি এরকম দিচ্ছি, এই নিচ্ছি, এই হয়তো পার্বত্য অঞ্চল বা পর্বত রয়েছে, এখান থেকে হয়তো এর চূড়ায় বরফ জমে গেছে, হিমবাহ সৃষ্টি হচ্ছে। এবার জলটা কিন্তু গলতে গলতে এরকম ঢাল বেয়ে নিচে আসছে, হয়তো নিচে অবনমিত অঞ্চল রয়েছে, এই জায়গায় কিন্তু জলটা জমা, তখনই তাকে বলছি স্যার মোহনা। ঠিক আছে, তাহলে নদীর যে অবনমিত অঞ্চল বা নদীর জলধারা যখন উচ্চ পার্বত্য বা উঁচু অঞ্চল থেকে যখন সৃষ্টি হয়ে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, যে অঞ্চলে অবনমিত অঞ্চল হ্রদ বা জলাশয় বা মহাসাগর বা সাগরের উপর পতিত হচ্ছে, সেই জায়গাটাকে বলছি আমরা কিন্তু মোহনা অঞ্চল। গেলাম 2 নম্বর। 3 নম্বর কথা আমি বলছি কি নদী দোয়া। তো নদী দোয়াবের মধ্যে আমরা কি নিব, নদী দোয়াব কাকে বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলছি নদী। ধরো স্যার আমি এইরকম অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের মধ্যে দিয়ে এরকম দুটো নদী চলছে, দুটো অঞ্চল রয়েছে, দুটো অঞ্চলের মধ্যে এটা হচ্ছে হয়তো অঞ্চল, এটা হচ্ছে কিন্তু একটা ভূভাগ, সেই ভূভাগের দুদিক দিয়ে কিন্তু চলছে দুটো নদী, সেই দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলছি নদী দোয়াব। গেলাম। নেক্সট চলে আসি আমি যদি বলি এবার নদী সঙ্গম।
সঙ্গমটা কিরকম স্যার? দুটি নদী মিলনস্থল। হ্যাঁ, দুটি নদী যে জায়গায় মিলিত হয়েছে, হয়তো এরকম পার্বত্য অঞ্চল রয়েছে, এখান থেকে নদী সৃষ্টি হয়ে গিয়ে এরকম চলছে, এবার হয়তো এখানে আর একটা পার্বত্য অঞ্চল রয়েছে, তো এখান থেকে নদী এসে এখানে মিলিত হয়েছে। দুটো নদী যে জায়গায় মিলিত হচ্ছে তখনই তাকে বলছি আমরা কিন্তু নদী সঙ্গম। বুঝতে পারলাম না? এবার নদী সঙ্গম যখন বলা হয়েছে, এবার আসি নদীর উপত্যকা। নদী উপত্যকা কিরকম? নদী উপত্যকাটা কিরকম সেটা বলছি, ধরো যে অঞ্চলের মধ্য দিয়ে, অর্থাৎ দুটো উচ্চভূমি রয়েছে, দুটো উচ্চভূমির মধ্যবর্তী অঞ্চল বা সংকীর্ণ খাতের মধ্য দিয়ে নদীটা যখন প্রবাহিত হয়েছে তখনই তাকে বলছি নদী উপত্যকা। যেমন আমি বলছি হয়তো এই উচ্চভূমি রয়েছে, এই উচ্চভূমি রয়েছে, এই মধ্য দিয়ে কিন্তু নদীটা কিন্তু এর মাঝখান দিয়ে কিন্তু জলধারাটা এরকম নেমে এসছে, এরকম করে চলতে থাকছে, তখনই তাকে বলছি আমরা কিন্তু নদী উপত্যকা, যে সংকীর্ণ খাতের মধ্য দিয়ে চলছে। নেক্সট আসি নদী অববাহিকা। নদী অববাহিকা কাকে বলবো? উৎস থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ নদী আমাদের বলছি উৎস থেকে মোহনা পর্যন্ত, মূল নদী শাখা নদী। কি বলছি? উৎস থেকে মোহনা পর্যন্ত মূল নদী থাকবে, শাখা নদী থাকবে, প্রশাখা নদী থাকবে। যে অঞ্চলের মধ্য দিয়ে জলরাশি বয়ে নিয়ে আসে সেই অঞ্চলটাকে বলছি আমরা কিন্তু নদী অববাহিকা। বুঝতে অসুবিধা হলো? উৎস থেকে মোহনা পর্যন্ত, ধরো স্যার আমি এরকম বলছি, এই আছে পর্বত আছে, এখানে হয়তো সমুদ্র রয়েছে বা সাগর রয়েছে, এই জায়গাটাই বলছি আমি, এইরকমই এই জায়গাটাই রয়েছে সাগর। তো উৎস থেকে মোহনা পর্যন্ত, এটা ধরো এই অঞ্চল থেকে নদী সৃষ্টি হয়েছে, উৎস এখানে রয়েছে স্যার মোহনা, এরই মধ্যে দিয়ে যে এই অঞ্চলটা যে দেখতে পাচ্ছি স্যার, এইরকম যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, এই অঞ্চলটাকে বলছি আমরা কিন্তু নদী অববাহিকা। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত মূল নদী, শাখা নদী, প্রশাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে জলরাশি বয়ে নিয়ে আসে সেই অঞ্চলটাকে বলছি স্যার নদী অববাহিকা। যেমন নদী অববাহিকার উদাহরণ স্যার আমরা যদি নিই স্যার, পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী অববাহিকা হচ্ছে আমাজন নদী অববাহিকা। পৃথিবীর সব থেকে বড় নদী অববাহিকার নাম কি বলেছি স্যার? আমাজন। নেক্সট নদী অববাহিকা থেকে আর একটা কথা চলে আসি, সেই অববাহিকার মধ্যেই রয়েছে ধারণ অববাহিকা। এইটাই বুঝতে পারছি যে ধারণ অববাহিকাটা কথাটার মধ্যেই লুকিয়ে আছে। কথাটা মানে যে ধরে রাখে কিভাবে স্যার? যদি আমি বলি স্যার এরকমই পার্বত্য অঞ্চল রয়েছিল, আমি বলেছিলাম আগেও, এই পার্বত্য অঞ্চলের মধ্যে, ধরো এই পার্বত্য অঞ্চলের মধ্যে সমভূমিতে নামা বা মালভূমিতে নামার আগের অংশে যখন জলরাশিটা ধরে রাখছে তখনই তাকে বলছি, বা উৎস অঞ্চলে নদী যতটুকু আয়তন জুড়ে অবস্থান করছে তাকেই বলছি আমরা ধারণ অববাহিকা। নদীর উৎস অঞ্চলে যতটুকু জায়গা জুড়ে বা যতটুকু অঞ্চল জুড়ে জলটা ধরে রাখে বা অবস্থান করছে জলরাশি, কিংবা সেই অববাহিকাটাকে বলছি আমরা ধারণ অববাহিকা। ঠিক আছে, এবার চলে আসি আমি জলবিভাজিকা। জলবিভাজিকাটা কিরকম? দুই বা তার বেশি নদী গোষ্ঠী, হয়তো একটা নদী চলতে পারে, দুটো নদী চলতে পারে, তিনটা নদী চলতে পারে, চারটা, পাঁচটা, 10টা এরকম নদী একসঙ্গে চলতে হয়তো কোনো একটা জায়গায় কিন্তু আমরা সেই নদী কোনো উচ্চভূমি অবস্থান করে যায়, হয়তো তার প্রবাহ পথে সেই উচ্চভূমি অবস্থান করলো, বা কোনো শক্ত শিলাখণ্ড অবস্থান করলো, বা কোনো উঁচু ঢিপি অবস্থান করলো, তখনই কিন্তু সেই নদীর জলধারাকে যখন দুটি শাখায় বিভক্ত করছে বা বিভাজন করছে বা পৃথক করছে তখনই তাকে বলছি আমরা কিন্তু জলবিভাজিকা। অর্থাৎ আমরা বলছি কি দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে যখন কি কোনো উচ্চভূমি পৃথক করছে বা বিভাজন করছে জলধারাকে তখনই তাকে বলছি আমরা কি জলবিভাজিকা। এবার আসি জলবিভাজিকার মধ্যে পৃথিবীর সব থেকে বড় যে জলবিভাজিকা রয়েছে মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল, অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে বড় বা পৃথিবীর মধ্যে বৃহত্তম
জলবিভাজিকা, মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল। মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল, এটা ছিল পৃথিবী, কিন্তু স্যার ভারতে আমরা একটা জেনে রাখবো, যেটা হচ্ছে আজকেই বলছি, যেটা হচ্ছে কি, যখন আমি পৃথিবীর জানছি তখনই আমাদের জানতে হবে যে পৃথিবীর জানার সঙ্গে সঙ্গে আমি ভারতের কোথায় আছে সেটাই আমার জানার চেষ্টা দিলেই আমরা বেশি বেশি করে শিখতে পারবো, বেশি বেশি করে জানতে পারবো। তাহলে ভারতের মধ্যেও রয়েছে, যেটা হচ্ছে আমাদের ভারতীয় উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মাঝখানে বিন্ধ্য পর্বত রয়েছে স্যার। বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাকাল পর্বত, এগুলো কিন্তু আমাদের কিন্তু সবই কিন্তু জলবিভাজিকার উপরে কাজ করে, উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মাঝখানে। ঠিক আছে, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাকাল পর্বত, এগুলোই রয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে জলবিভাজিকা। নেক্সট আর একটা নিব, যেটা হচ্ছে কি, জলবিভাজিকা যখন বলা হয়েছে, নদীর কাজ চলে আসবে এবার। না, নদীর কাজের আগে আমরা নদীর গতিটা নিব ফার্স্ট, তারপরে কাজ নিব। নদীর গতিটা নিব 1 নম্বর স্যার। নদীর গতি তিন প্রকার হয় স্যার। নদীর গতি 3 প্রকার। 3 প্রকার মধ্যে দিচ্ছি আমি স্যার উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। অর্থাৎ আমি একটা উদাহরণ সহকারে নিলে একটু ভালো হয়। অর্থাৎ এই যে উচ্চ গতিতে কিরকম কাজ হয়, বা মধ্য গতিতে কিরকম কাজ করে, নিম্ন গতিতে কিরকম কাজ হয়। উচ্চ গতিতে আমরা জানি যে জলের গতিবেগ বেশি হয় এবং ঢালটা অনেকটা বেশি থাকে, তাই এই জন্য এখানে কি হয়, ক্ষয় কাজ বেশিও হয়, বহন কাজ বেশি হয়। তাহলে এখানে বলছি কি, ক্ষয় আর বহন বেশিই হয়, কিন্তু সঞ্চয় হয়নি স্যার। সঞ্চয় করার মতো জায়গায় নেই, অর্থাৎ জায়গা মানে সঞ্চয় করার মতো সেই রকম অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারেনি উচ্চ গতিতে। যেমন আমাদের ভারতবর্ষের প্রধান নদীর নাম হচ্ছে কি গঙ্গা নদী, নামটা শুনেছি অবশ্যই। গঙ্গা নদীর একটা উদাহরণ যদি নিয়ে আমরা উচ্চ গতি, গঙ্গা নদী সৃষ্টি হয়েছে কোথায়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে, এবং সেখান থেকে সৃষ্টি হয়ে কোথায় তোমার হচ্ছে হরিদ্বার পর্যন্ত, যেটা হচ্ছে উচ্চ গতি। সেই অঞ্চলে কিন্তু এইরকম কিন্তু ক্ষয় আর বহন লক্ষ্য করা যায় স্যার। এই জন্য কিন্তু সেখানে কিন্তু ভূমিরূপ ততটা কিন্তু তৈরি হতে পারেনি। নেক্সট চলে আসি, ক্ষয় বহনের কিন্তু ভূমিরূপ আছে, কিন্তু সঞ্চয়ের ভূমিরূপ সেরকম তৈরি হতে পারেনি। নেক্সট চলে আসছি মধ্য গতি স্যার। এখানে কিন্তু স্যার জলের গতিবেগ স্যার মধ্যম হয়ে গেছে, ঢালটাও স্যার মধ্যম প্রকৃতির হয়েছে। তার জন্য এই জায়গাটায় কি হয়, ক্ষয় কম হয়, বহনটা বেশি, সঞ্চয়টাও মোটামুটি ঠিক আছে, দেখতে পাচ্ছি। গেলাম নেক্সট চলে আসি, যেমন আমাদের এখানে বলছি যে নদীটা আমি উদাহরণটা নিয়েছিলাম স্যার। তাহলে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত আমাদের হচ্ছে কিন্তু মধ্যগতি। ভারতের কিন্তু বৃহত্তম যে নদী বা দীর্ঘতম নদীর নাম হচ্ছে কিন্তু গঙ্গা, সেই কিন্তু আমাদের হরিদ্বারের পর্যন্ত, হরিদ্বার থেকে চলে আসছি বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত, তখনই আমরা তাকে বলছি আমরা সেটা হচ্ছে মধ্যগতিটা। নেক্সট নিম্ন গতিতে স্যার কিরকম ঘটনাটা হয় স্যার, এখানে কিন্তু ক্ষয় তো একেবারে নাই, কারণ জলের গতিবেগ একেবারে নেই, জলের গতিবেগ একেবারে নেই, কম আছে, এবং কিন্তু এটা কিন্তু সমভূমি অঞ্চলে বিশেষ করে চলতে থাকছে। এবার ঢালটাও একেবারে নেই, খুব একটা নেই, কিন্তু শুধুমাত্র এখানে সঞ্চয়টা বেশি করে হবে, কেন জলের গতিবেগ কম, বোঝার পরিমাণ বেশি হয়ে গেছে নদীতে, নদীতে নুড়ি কাকড় বালির পরিমাণ বেশি হয়ে গেছে। তখন এই জায়গাটা কিন্তু আমরা নিচ্ছি কি বহনটা দেখতে পাচ্ছি আর হালকা হালকা, কিন্তু সঞ্চয়টা কিন্তু চলতে থাকছে বেশি করে। গেলাম, এবার আসি, হ্যাঁ স্যার এই তিনটা থেকেই একটা কিন্তু নদী তৈরি হয়ে যায়, যে নদীটাকে বলে আদর্শ নদী। অর্থাৎ যে নদীর গতিপথে 3টা গতি সুস্পষ্ট লক্ষ্য করা যায়, তাকে বলছে আদর্শ নদী।
বুঝতে পারছি না স্যার? তাহলে যে নদীর তিনটা গতি স্পষ্ট লক্ষ্য করা যায় সেরকম একটা উদাহরণ আমরা পেয়ে গেছি অলরেডি, এখনই উদাহরণটা বলেছিলাম, যেটা হচ্ছে কি গঙ্গা নদী। হ্যাঁ, এবার চলে আসি গঙ্গা নদী বাদ দিয়ে আমরা দেখছি এবার নদীগুলো আদর্শ নদী বাদ দিয়ে অন্তর্বাহিনী নদী দিব, বহির্বাহিনী নদী নিব, আন্তর্জাতিক নদী নিব। নদীর প্রকারের মধ্যে আমরা নিচ্ছি যেটা হচ্ছে কি আদর্শ নদী তো বলেছি, তাহলে এখানে লিখে রাখি অন্তর্জাত বলছি অন্তর্বাহিনী নদী। বহির্বাহিনী নদী আদর্শ নদী বলা হয়েছে সংজ্ঞাটা, কিন্তু আমাদের অন্তর্বাহিনী নদীটা বলবো, বহির্বাহিনী নদীটা বলবো আন্তর্জাতিক। নেক্সট আন্তর্জাতিক বাদ দিয়ে আচ্ছা আর একটা নদী রয়েছে যেটা হচ্ছে কিন্তু এগুলো সব কিন্তু তার প্রভাব ভিত্তিতে বা উৎপত্তি গঠন অনুসারে বিভিন্ন রকমের কিন্তু নামকরণ। এখানে কিন্তু তোমাদের দশম শ্রেণী বলে কিন্তু পাঠ্যাংশ ছোট, এবং এখানে বিস্তারিত অনেক রকমের নদী আছে এবং তার উৎপত্তি গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আমি একসঙ্গে বলে আছি যাতে তোমাদের সিলেবাসটা ছোট, তার জন্য ছোট করে বলা হচ্ছে, নাহলে কিন্তু অনেকটাই বলা হতো এর মধ্যে। আচ্ছা, অন্তর্বাহিনী নদী কাকে বলবো? যে নদী কোন একটা অঞ্চলের মধ্যে বা দেশের মধ্যে সৃষ্টি হবে, সেই দেশের মধ্যে বা সেই অঞ্চলের মধ্যে কোন একটা অবনমিত অঞ্চল বা হ্রদে পতিত হবে বা জলাশয়ে বা অবনমিত অঞ্চলে পতিত হবে, তখনই তাকে বলবো অন্তর্বাহিনী নদী। যেমন ভারতবর্ষের আমরা জানি লুনি, ভারতবর্ষের লুনি আমরা দেখেছি। এছাড়া লুনি বাদ দিয়েও ঘাগর রয়েছে, ঠিক আছে? এছাড়া লুনি বাদ দিয়েও ঘাগর বলে একটা নদী আছে, যেটা কিন্তু এই হ্যাঁ। নেক্সট আসছি বহির্বাহিনী নদী। যেসব নদীগুলো একটা দেশের বাইরে থেকে সৃষ্টি হয়ে গিয়ে সেই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলছে বা দেশের মধ্যে সৃষ্টি হয়ে গিয়ে দেশের বাইরে পতিত হচ্ছে। যেমন আমি উদাহরণটা যদি নিই স্যার, কি বলবো? গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী গোমুখ গোয়া থেকে সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেটাই। এবার আন্তর্জাতিক নদী যদি বলি, যেসব নদীগুলো কি হচ্ছে একটা দেশের মধ্য থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক দেশের মধ্য দিয়ে পতিত হয়ে প্রবাহিত হয়ে অন্য একটা দেশে পতিত হচ্ছে, তখন তাকে বলছে আন্তর্জাতিক নদী। যেমন স্যার সিন্ধু, যেমন স্যার নীল নদ, এগুলো কিন্তু সবই কিন্তু আন্তর্জাতিক নদী। নেক্সট চলে আসি আমি উপনদীটা আগে বলার দরকার ছিল, আমি এখনই বলছি। তো আগে বলার দরকার ছিল প্রথমে যখন বলছিলাম। উপনদীটা কিরকম? ব্যাপারটা হচ্ছে ধরো প্রধান নদীর সৃষ্টি হয়েছে, জলধারাটা ধরো এরকম বয়ে যাচ্ছে। এবার এই সব নদীর কিন্তু একটাই লক্ষ্য, যেটা কি জলধারাটা কিন্তু একটু হলে বাড়িয়ে দিয়ে মোহনায় নিয়ে গিয়ে পৌঁছানো, একটাই লক্ষ্য। তো প্রধান নদীর জলধারা অনেক বেশি এবং তার গতিবেগও বেশিতে কিন্তু সে ভূমিভাগের সঙ্গে ঢালের সঙ্গে কিন্তু পরিবর্তন ঘটিয়ে ক্ষয়কার্যের মাধ্যমে সে কিন্তু খাত তৈরি করে বা নদী পথ থেকে সোজা করে নিয়ে চলে যেতে পারছে তার নিজের গতিতে। কিন্তু অনেক সময় কি হয়, যে ছোট ছোট নদীগুলো যখন এইখান থেকে সৃষ্টি হয়, সেই ছোট জলাধারটা কিন্তু এই প্রধান নদীর সঙ্গে এসে মিলিত হয়ে যায়, তখন এই ছোট জলাধারটাকে বলছি কি আমরা উপনদী। তাহলে সংজ্ঞাটাকে এইভাবেই বলবো, যেটা হচ্ছে কি মূল নদী যেখান থেকে সৃষ্টি হয় বা প্রধান নদী যে অঞ্চল থেকে সৃষ্টি হয়, তার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো ছোট জলাধারা যখন সৃষ্টি হয়ে প্রধান নদীর জলপ্রবাহের সঙ্গে কিন্তু যুক্ত হয়, তখনই তাকে বলছি আমরা উপনদী। যেমন আমাদের ভারতবর্ষের প্রধান নদীর নাম আমরা জেনে গেছি, অবশ্যই আগেও বলেছি গঙ্গা নদী। কেন ভারতের কথা বেশি বলছি কেন? আমাদের ভারতের টপিকটা কিন্তু বেশি বেশি আমাদের জানতে হবে। এখন পড়ছি আমরা এখানে, কিন্তু ভারতের কথা আমরা যখন আবার কি বলবো, আমাদের হচ্ছে কি ভারতের যখন অর্থনৈতিক বা প্রাকৃতিক পরিবেশটা পড়তে থাকবো, তখনই কিন্তু আমরা সেখানেও দেখবো নদী আছে ভারতে। তো যমুনা হচ্ছে কি গঙ্গা নদীর প্রধান উপনদী, যমুনা। এছাড়া আরো অন্যান্য নদীগুলো রয়েছে, সোন, তারপর হচ্ছে বেতোয়া, তারপর যদি বলে আমাদের হচ্ছে কোশি, গন্ডক, গোমতী, এগুলো আমরা দেখতে পেয়েছি, যেগুলো হচ্ছে গঙ্গার কিন্তু উপনদী। কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় যেটা হচ্ছে কিন্তু যমুনা নদী সব থেকে বড়, ভারতের মধ্যেও প্রধান কিন্তু উপনদী, মানে সব থেকে বড় উপনদী। গেলাম। নেক্সট চলে আসি
এছাড়া আরো কয়েকটা জিনিস ছিল যেগুলো আমরা বলা দরকার ছিল আগে, এখনো যখন হচ্ছে তখন বলেনি। শাখা নদী স্যার, শাখা নদী কিরকম, হয়তো প্রধান নদী যেরকম সৃষ্টি হয়েছিল এরকম চলছিল, হয়তো এই পাশ দিয়ে কিন্তু একটা পর্বত অঞ্চল রয়েছে, এখান থেকে কিন্তু যখন নদীটা সৃষ্টি উপনদীটা যুক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু এই প্রবাহ পথে হয়তো সেই জলবিভাজিকা বা উচ্চ অঞ্চল বা উঁচু ঢিপি বা শক্ত শিলাখণ্ড অবস্থান করে গেছে, তখন সেই অংশে কিন্তু এই জলবিভাজিকা যখন শাখা জলবিভাজিকা যখন ভাগ হয়ে যাচ্ছে, দুটো শাখা ভাগ করে দিচ্ছে, মানে এখানে কিন্তু যখন শাখা নদী তৈরি হওয়ার জন্য মূল ভূমিকা নিচ্ছে কিন্তু জলবিভাজিকা। অর্থাৎ কোন জলধারা যখন প্রবাহিত হয়ে চলছে তখন কিন্তু সে তার প্রবাহ পথে কোনো উচ্চভূমি বা বাধা অবস্থান করলে সেই বাধাটাকে এড়িয়ে যখন সে দুটো শাখায় বিভক্ত হয়ে গিয়ে বিভাজন করে দিচ্ছে, সেই শাখাগুলোকে বলছি আমরা কিন্তু স্যার শাখা নদী। আবার এই শাখা নদীর সঙ্গে ধরো হয়তো আবার কোন একটা এখান থেকে ধরো আবার শাখা বেরিয়ে গেল, তখনই তাকে বলছে কি প্রশাখা নদী, ঠিক আছে না। নেক্সট আসি নদীর কাজ। মোটামুটি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নদীর কাজের মধ্যে আমরা নিচ্ছি নদীর কাজ। নদীর কাজটা কিন্তু স্যার এ ছিল নদীর কিন্তু পরিভাষা ছিল, এতগুলো কথা বলা আছে শুধুমাত্র নদীর সম্পর্কিত কিছু পরিভাষা ছিল, কিন্তু এখন মূল আসছে যেটা হচ্ছে কিন্তু আমাদের পুরো মূল পাঠ্যাংশের মধ্যে, এটা হচ্ছে নদীর কাজ। নদীর কাজ কিন্তু স্যার আমরা জানি তিন প্রকারের স্যার, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। ক্ষয় কাজটা কিরকম যদি বলা, আমরা ক্ষয় কাজ আমরা বলছি যে নদীর যে উচ্চ পার্বত্য অঞ্চলে যখন নদীর সৃষ্টি হয়েছে তখন তার ঢাল বেশি, জলের গতি বেশি, তাহলে সেই সব জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে ক্ষয় কাজ বুঝে, এবং যখন ক্ষয় কাজ হচ্ছে তখনই কিন্তু ক্ষয় পদ্ধতিটা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে হয়। ক্ষয়ের কাজ কিন্তু বহু রকমের পদ্ধতিতে হয়, যেমন এখানে পাঁচ রকম পদ্ধতি রয়েছে, 5টি পদ্ধতির মাধ্যমে কিন্তু নদীর ক্ষয় কাজ সংঘটিত হয়। 1 নম্বর আমরা নিচ্ছি যেটা হচ্ছে কিন্তু জলপ্রবাহ জনিত ক্ষয়। 2 নম্বর অবঘর্ষ ক্ষয়। 3 নম্বর স্যার বুদবুদ জনিত ক্ষয়। 4 নম্বর স্যার ঘর্ষণ ক্ষয়। 4 নম্বর বলেছি, তাহলে 5 নম্বর হচ্ছে কিন্তু দ্রবণ ক্ষয় স্যার। এবার আসি আমি জলপ্রবাহ অর্থাৎ ক্ষয় কাজের মধ্যেই আমরা নিলাম কি 5টি পদ্ধতির মাধ্যমে ক্ষয় কাজ সংঘটিত হয় নদীর মধ্যে। তো জলপ্রবাহ জনিত ক্ষয় বোঝার কোনো অপেক্ষা রাখে না, যেটা হচ্ছে আমাদের নদীর জলধারা যখন প্রবাহিত হয়ে চলছে তখন কিন্তু সে আঘাতের ফলে, জলের আঘাতের ফলে কিন্তু শিলাখণ্ডগুলো টুকরো টুকরো ভেঙে পড়ে বা ভেঙে যায় বা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, তখনই তাকে বলছি আমরা কিন্তু জলপ্রবাহ জনিত ক্ষয়। নেক্সট আসি অবঘর্ষ ক্ষয়, অর্থাৎ নদীর প্রবাহ পথে যখন নদীর জলটা চলতে থাকছে সেই জলরাশির প্রভাবে কিন্তু কি হয়, নুড়ি কাঁকড় বালি এগুলো তো প্রবাহিত হচ্ছেই, সেই প্রবাহিত হওয়ার জন্য অপেক্ষিত শক্ত বা কঠিন বা নরম শিলাস্তর বা নরম শিলাখণ্ড যে রয়েছে, ধাক্কাধাক্কি যখন লাগছে তখন তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে, সেই সংঘর্ষের ফলে কিন্তু আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে, ক্ষয় হচ্ছে, তখনই তাকে বলছি আমরা কিন্তু অবঘর্ষ ক্ষয়। নেক্সট আছে বুদবুদ জনিত ক্ষয়। বুদবুদ জনিত ক্ষয়টা আমরা এরকমই, যখন নদী যখন জলপ্রবাহ চলছে তখন কিন্তু তার মধ্যে বুদবুদ উৎপন্ন হয়, সেই বুদবুদের যেটা অবাক লাগবে তোমাদের, যেটা হচ্ছে কি 1 সেন্টিমিটার বুদবুদ, 1 সেন্টিমিটার আয়তনের বুদবুদ 18 কিলোগ্রাম হাতুড়ি মারার সমান ওজনের কিন্তু আঘাত করতে পারে নদীর তলদেশে। অর্থাৎ যখন নদী চলতে থাকে তখন নদীর জলপথে জল যে প্রবাহিত হয়ে চলছে তখন কিন্তু তাদের মধ্যে চাপের তৈরি হয়, সেই চাপের ফলে কিন্তু বুদবুদ উৎপন্ন হয়, চাপটা তৈরি হতে কিন্তু সেখান থেকে বুদবুদ আসছে, সেই বুদবুদ থেকে কিন্তু সেই বুদবুদের 1 সেন্টিমিটার বুদবুদ 1 সেন্টিমিটার বুদবুদ 18 কিলোগ্রাম ওজন মারার বা হাতুড়ি মারার আঘাতের মতন কিন্তু কাজ করে, যার জন্য কিন্তু এখানে ক্ষয় হয়। নেক্সট আসি ঘর্ষণ ক্ষয়।
নদীর তলদেশে যখন যে জল প্রবাহিত হয়ে চলছে, সেই প্রবাহ পথে কিন্তু আমরা দেখছি কঠিন শিলাখণ্ড, নরম শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি, সেগুলো প্রবাহিত হতে 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 কিন্তু তলদেশ অপেক্ষিত যেগুলো শক্ত বা যেগুলো ভারী, সেগুলো নদীর তলদেশে কিন্তু ঘষে ঘষে কিন্তু চলতে থাকে। সেই ঘষতে ঘষতে কিন্তু তখনই কিন্তু তাদের তলদেশেও ক্ষয় হতে থাকে। ঠিক আছে, নেক্সট আসছি দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় আমরা কিভাবে নিব স্যার? যখন নদীর তলদেশে যে জল প্রবাহিত হচ্ছে, নদীর প্রবাহ পথে চলছে, তখনই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শিলাস্তরের কিন্তু গঠন হয়। বিশেষ করে চুনাপাথর, ডলোমাইট, চক, এই জাতীয় শিলাগুলো দিয়ে যখন যদি নদীর তলদেশটা তৈরি হয়, নদীর প্রবাহটা তৈরি হয়, প্রবাহ পথটা, তখনই কিন্তু সেই জায়গায় দ্রবণজনিত অর্থাৎ দ্রবীভূত হয়ে হয়ে কিন্তু সেখানে কিন্তু ক্ষয় হতে থাকে। যার জন্য এখানে বলছি দ্রবণজনিত ক্ষয় বা দ্রবণ ক্ষয়। বুঝতে কোনো অসুবিধা হলো? আমাদের দেখতে পাচ্ছি যে ক্ষয় কাজের মধ্যে আমি নিয়েছি 5টা, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমাদের ক্ষয় কাজগুলো সম্পন্ন হয় এবং এর ফলে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হয়। তখন কিন্তু আমরা যখন ভূমিরূপ নদীর পড়বো, তখনই কিন্তু দেখতে পাবো যে কোন কার্যের ফলে বিশেষ করে কোন ভূমিরূপটা তৈরি হচ্ছে। বহন কাজ এবার নিয়ে আসি। বহনের পদ্ধতিটা কিন্তু আমরা দেখতে পাবো যে বহনের পদ্ধতি কিরকম হয়। বহন স্যার এখানে 4 প্রকারের হয়। কি কি বলেছি? 4 প্রকার। 1 নম্বর স্যার নিচ্ছি আমি ভাসমান বহন। 2 নম্বর আকর্ষণ বহন। 3 নম্বর দ্রবণ বহন। 4 নম্বর লম্ফদান বহন। গেল। তাহলে ভাসমান বহনটা আমরা একটু নিই। আমি বলেছি কি ভাসমান বহন, আকর্ষণ বহন, দ্রবণ বহন, লম্ফদান বহন। ঠিক আছে না? তো ভাসমান বহনটা কিরকম ব্যাপার? অর্থাৎ যেখানে নদীর জলের সঙ্গে ক্ষয়কাজ তো হয়ে গেছে, ক্ষয়িত পদার্থগুলো বহন করতে চলতে থাকছে, সেই বহন জলস্রোতের মাধ্যমে যখন বহন হচ্ছে, তখন অপেক্ষাকৃত যেগুলো হালকা, অপেক্ষাকৃত যেগুলো হালকা, মানে যে উপাদানগুলো যেগুলো যে কণাগুলো যে হালকা এবং সূক্ষ্ম সূক্ষ্ম পলি বালি, সেগুলো কিন্তু জলের কিন্তু প্রবাহ পথে ভাসতে ভাসতে চলতে থাকে। তখনই কিন্তু আমরা তাকে বলছি আমরা কিন্তু ভাসমান। আকর্ষণ মানে অপেক্ষা ভারী এবং নদীর ধরা দেখতে পাচ্ছি যে নদীর প্রবাহ পথটা হয়তো এরকম ঢাল যুক্ত হয়ে গিয়ে এরকম হয়ে গিয়ে এরকম হয়ে গিয়ে এরকম নামছে। ঠিক আছে না স্যার? তখন কিন্তু ক্ষয়িত পদার্থগুলো তো এখান থেকে হয়ে গেছে, ক্ষয়িত পদার্থগুলো কিন্তু এখানে কিন্তু অভিকর্ষের টানে কিন্তু নিচের দিকে নামতে থাকছে। জলপ্রবাহ তো কাজ করছেই তার সঙ্গে, কিন্তু এর সঙ্গে আর কিন্তু আকর্ষণ অর্থাৎ অভিকর্ষের টান তৈরি হচ্ছে, তো উপর থেকে নিচের দিকে কিন্তু নামতে থাকছে। গেলাম, এর ফলে কিন্তু বহন হয়। নেক্সট দেখতে পাচ্ছি দ্রবণ বহন। আমি যখন বলেছিলাম দ্রবণজনিত ক্ষয় বলেছিলাম না, এই দ্রবণজনিত ক্ষয়ের সঙ্গে দ্রবণ বহন কিন্তু কাজ করে। অর্থাৎ যখনই আমি বলেছি যে চুনাপাথর, ডলোমাইট, চক, এই জাতীয় শিলাস্তর দিয়ে যখন নদীর প্রবাহপথটা তৈরি হয় বা তার মধ্যে দিয়ে যখন জলধারা বইতে থাকে, সেই বইতে থাকলে দ্রবণজনিত ক্ষয়ের মাধ্যমে কিন্তু সেই দ্রবীভূত পদার্থগুলো বহন হতে থাকে, বাহিত হয়ে থাকে। তখনই তাকে বলছি আমরা কি দ্রবণ বহন। কিন্তু স্যার লম্ফদান বহনটা কিরকম ব্যাপার? ধরো নদীর প্রবাহপথ দেখতে পাচ্ছি হয়তো ধাপে ধাপে নেমে গেছে, অর্থাৎ নিচে নিচে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্ষয়কার্যের মাধ্যমে কঠিন কোমল এরকম শিলাস্তর রয়েছে। সেই শিলাস্তরের মাধ্যমে যখন কিন্তু ধাপে ধাপে উপর থেকে নিচের দিকে নামতে থাকছে। সিঁড়ির ধাপ দেখেছি না আমরা? সেই সিঁড়ি ধাপে হয়তো সিঁড়ির ধাপের উপরে কোনো সময় বল টল ছুঁড়েছো তোমরা? সিঁড়ি ধাপে যখন বল ছুঁড়লে কি হয়, উপর থেকে কিন্তু নিচের দিকে কিন্তু সে প্রত্যেকটা ধাপে কিন্তু পড়ে না, কিন্তু একটা ধাপ ছেড়ে হয়তো একটা ধাপে লাফিয়ে পড়েছে, আবার দুটো ছেড়ে আবার একটা পড়েছে, কিন্তু উপর থেকে নিচের দিকে নামতে থাকে। সেইভাবে যখন এখানে কিন্তু যদি ধাপটা তৈরি হয়ে যায় এরকম, তখন কিন্তু এই যে শিলাখণ্ড বা নুড়িকাঁকড় পাথর যে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্তরে কিন্তু প্রত্যেকটা ইয়েতে পড়ে না, হয়তো এখান থেকে পড়ে এখানে পড়ছে বা এখান থেকে এখানে হচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলতে থাকছে। তখনই তাকে বলছি আমরা কিন্তু লম্ফদান বহন। নেক্সট আসছি সঞ্চয় পদ্ধতি আমরা নিব। সঞ্চয় পদ্ধতির মধ্যে কিছুই নেই, শুধুমাত্র যখন নিম্ন গতি, নদীর 3টা গতি বলেছি, মধ্য আর নিম্ন, দুটো গতির মাধ্যমে আমরা দেখতে পাবো বিশেষ করে বহন হচ্ছে। বহনের ফলে কিন্তু জলের গতিবেগ যখন কমে যাচ্ছে মধ্য গতিতে পুরো একেবারে,
আর মধ্যগতিতে কমে যাচ্ছে এবং নিম্নগতিতে একেবারে কমছে। মধ্যগতিতে মধ্যম প্রকৃতির জলের প্রবাহ দেখতে পাচ্ছি, কিন্তু নিম্নগতিতে যখন জলের পরিমাণ একেবারে কমে যাচ্ছে তখন এই ক্ষয়িত পদার্থগুলো এসে কিন্তু জমা হয়ে যাচ্ছে। তার শক্তি নেই, অর্থাৎ নদীতে জলের প্রবাহের পরিমাণটা কমে যাওয়ার জন্য তার শক্তি কমে গেছে। সেই অবস্থায় সেই ক্ষয়িত পদার্থগুলো এসে যেখানে সেখানে জমা করতে পারছে নদীর প্রবাহ, তখনই বিভিন্ন রকমের ভূমিরূপ হচ্ছে। সেটাই হচ্ছে কিন্তু সঞ্চয় কার্য। এবার আসি নদীর ক্ষয় কার্যের মধ্যে আমরা নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছি যে নদীর উচ্চ গতির ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, বা নদীর ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয় বা উচ্চ গতি। কেন স্যার এখানে আমি এই দুটো টার্ম নিয়েছি বা বলেছি, কেন বললাম? অর্থাৎ উচ্চ গতি মানেই স্যার ক্ষয়টা বেশি হয়। যা উচ্চ গতি মানেই তো ক্ষয় হয়, তো ক্ষয় যেখানে বেশি মানে সেটা ক্ষয় কাজের মাধ্যমে বলতে পারি। আবার দুভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, দুভাবে আমাদের হতে পারে। এটা উচ্চ গতির ফলে সৃষ্ট নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ গুলো সংক্ষিপ্ত পরিচয় দাও। আবার বলতে পারে যে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আমাদের কিন্তু একটাই পড়লে দুটোই হয়। এবার ক্ষয় কাজ যখন বলছি আমি, ক্ষয় কাজের ফলে প্রথম আমরা নিব কি আই ও ভি আকৃতির উপত্যকা। আই ও ভি আকৃতির উপত্যকা কিভাবে হয়? নদী যখন প্রবাহ উচ্চ গতিতে যখন জলের গতিবেগ অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন নিচের দিকে নদী নামতে থাকছে, তখন সেই অবস্থায় কিন্তু নদী খাতের মধ্যে দিয়ে চলছে। খাতের মধ্যে দিয়ে চললে তখন কিন্তু পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় দুটো ধরনের ক্ষয় হয়। ওখানে যখন নিম্নক্ষয়টা অধিক হতে থাকে, নিম্নক্ষয় যখন অধিক হতে থাকে এবং পার্শ্বক্ষয় হয়তো কম কম হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখতে পাবো সেখানে কিন্তু ভি আকৃতি উপত্যকা। নেক্সট দেখতে পাচ্ছি আমি যখন কি দেখতে পাচ্ছি যে উপত্যকার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আই আকৃতি কিরকম, পার্শ্বক্ষয় কম হচ্ছে, পার্শ্বক্ষয়ও চলতে থাকছে কিন্তু নিম্নক্ষয়ও চলছে, পার্শ্বক্ষয় নিম্নক্ষয় দুটোই হচ্ছে, তখনই দেখতে পাচ্ছি আমরা কিন্তু আই আকৃতি উপত্যকা। এবার আসি, এবার এখানে যখন দেখবো যে এই যে এগুলো যে হচ্ছে, এগুলো হওয়ার জন্য কি হয়? বিশেষ করে ভূমির ঢালটা বেশি দরকার, জলের গতিবেগ বেশি হওয়া দরকার, এবং সেই অঞ্চলে কিন্তু পাললিক শিলাস্তর যদি থাকে তাহলে কিন্তু সেই সব পাললিক শিলাস্তর অর্থাৎ পাললিক শিলাস্তরে বিশেষ করে আই আর ভি আকৃতি উপত্যকাটা বিশেষ করে বেশি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। নরম পাললিক শিলাস্তর যে জায়গাগুলোতে বেশি থাকবে সেই সব জায়গাগুলোতে যখন নদী প্রবাহিত হয় তখন কিন্তু এবং আই ভি আকৃতি উপত্যকা লক্ষ্য করা যায়। এবার আসি, যখন আই আর ভি আকৃতি উপত্যকা বলছি, গিরিখাত যদি বলা হয়, এবার এর উদাহরণ আমরা অবশ্যই জানি। আমাদের যদি বলি ভারতের মধ্যে রয়েছে কি গঙ্গা, ব্রহ্মপুত্র নদী, গিরিখাত তো রয়েছে, অর্থাৎ সেই মানে আই এবং ভি আকৃতি তো হয়। নেক্সট নিচ্ছি যেটা হচ্ছে কি তোমার হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, নাম শুনেছিলাম, এছাড়া সেটাও নিয়েছি। কালীগণ্ডকী যে গিরিখাত সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবারে এগুলো কিন্তু আই এবং ভি আকৃতি উপত্যকা বলছি, কিন্তু গিরিখাতও বলা যায়। যে গিরিখাত মানে কি, গিরি মানে কি স্যার? গিরি মানে কি স্যার? পর্বত। গিরি মানে তো পর্বত। তো গিরিখাত পর্বতের নিচের অংশে, যে সংকীর্ণ অংশের মধ্যে দিয়ে যখন নদীটা প্রবাহিত হয়ে চলছে তখনই তাকে বলছে স্যার গিরিখাত। দুটো পর্বতের মাঝখানের অংশে আমরা আগে বলেছিলাম যে নদী উপত্যকা যেরকম, গিরিখাত সেই রকম কিছুটা প্রায় একই। নদী উপত্যকা আমরা বলেছিলাম যে দুটি উচ্চভূমির মধ্যবর্তী সংকীর্ণ খাতের মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয়েছে সেইটাকে বলছি আমরা নদী উপত্যকা। কিন্তু গিরিখাতও সেরকম দুটো পর্বতের মাঝখানের মধ্যে দিয়ে যখন সংকীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখনই তাকে বলছি আমরা কি গিরিখাত। গেলাম। এবার গিরিখাতের উদাহরণ আমরা বলে নিয়েছি আগেও, যেটা হচ্ছে কি নেপালের রয়েছে কালীগণ্ডকী গিরিখাত। নেক্সট এছাড়া আমি আর একটা নিব, যেটা হচ্ছে কি 3 নম্বর কথা নিব, যেটা হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়নের মধ্যে আমরা নিচ্ছি যে নদীতে যখন কি শুষ্ক পার্বত্য অঞ্চল, অর্থাৎ নদীতে হয়তো নদী প্রবাহ পথে কিন্তু জলের প্রবাহ যখন কি যেসব জায়গাগুলোতে বৃষ্টিপাত কম আছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, সবসময় তার বৃষ্টিপাত হয় না, যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কমে গেছে, হয়তো
বর্ষার জল কমে যাওয়ার জন্য কিন্তু সেখানে কিন্তু নদীর উপত্যকাটা শুষ্ক হয়ে গেছে। সেই শুষ্ক নদী খাতকে বলছি আমরা কিন্তু শুষ্ক যে শুষ্ক পার্বত্য অঞ্চলের নদী খাতকে বলছি আমরা কি ক্যানিয়ন। শুষ্ক পার্বত্য অঞ্চলের নদী খাতকে বলছি ক্যানিয়ন। যেখানে বৃষ্টিপাত কমে গেছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে নদীতে, তখন কিন্তু সেই জায়গায় কিন্তু এরকমই তৈরি হবে এবং এখানে কিন্তু নিম্নক্ষয় বেশি হবে এবং এটা কিন্তু আই আকৃতির উপত্যকা হবে। গ্র্যান্ড ক্যানিয়ন নামটা শুনেছি, কলোরাডো নদীর উপর রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র কলোরাডো নদীর উপর রয়েছে, যেটা গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, নেক্সট জলপ্রপাত। জলপ্রপাত আমরা দেখেছি অবশ্যই। জলপ্রপাতটা কিরকম ব্যাপার? জলপ্রপাত কিরকম হচ্ছে? নদী প্রবাহ পথে যখন কঠিন আর কোমল শিলা কি হবে পর্যায়ক্রমে, অর্থাৎ অনুভূমিক বা সমান্তরালে বিন্যাস আছে। কঠিন শিলা কোমল শিলা, কঠিন শিলা কোমল শিলা, এইভাবে যখন চলছে, তখন তার উপর দিয়ে নদী যখন চলতে থাকছে, নদীর জলরাশিটা সেই জলরাশির মধ্যে দিয়ে যখন চলছে, তখন কিন্তু ক্ষয় কাজটা কঠিন শিলার তুলনায় নরম শিলা আগে ক্ষয় বেশি হবে, অর্থাৎ নরম শিলা বেশি ক্ষয় হবে। তখন নদী যখন নরম শিলা বেশি ক্ষয় হবে, তখন কঠিন আর তোমার হচ্ছে কি নরম শিলার মধ্যে একটা ঢালের তৈরি হবে, একটা ঢাল তৈরি হবে, যেটা ঢালটা অসম ঢাল, অর্থাৎ উচ্চ ঢাল আর নিম্ন ঢাল তৈরি হয়ে যাবে। তখন সেই উচ্চ ঢাল থেকে যখন নিম্ন ঢালে জলটা যখন উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে, তখনই তাকে বলবো আমরা কি জলপ্রপাত। ঠিক আছে, আবার বলছি, নদীর প্রবাহ পথে কঠিন আর কোমল শিলা যখন পর্যায়ক্রমে বা সমান্তরালে অবস্থান করবে, সেই পর্যায়ক্রমে যখন সমান্তরালে অবস্থান করছে, তখন কিন্তু জলরাশি ক্ষয়কার্যের মাধ্যমে কঠিন শিলার তুলনায় নরম শিলা বেশি ক্ষয় হবে এবং অসম ঢালের তৈরি হবে। সেই ঢাল বরাবর উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালের উপর থেকেই কিন্তু জলটা যখন আছড়ে পড়ছে নিম্ন ঢালে, তখনই তাকে বলছি আমরা কিন্তু জলপ্রপাত। এটা স্যার কঠিন শিলা, এটাকে বলছি স্যার নরম শিলা। উচ্চ ঢাল এখানে দেখতে পাচ্ছি, উঁচু থেকে নিচুর দিকে কিন্তু জল যে আছাড় খাচ্ছে বা ঝাঁপিয়ে পড়ছে, তখনই তাকে বলছি জলপ্রপাত। এবার আছে এই জলপ্রপাতের মধ্যে আরেকটা ঘটনা হয়, যে ঘটনাটা দেখো, এটা বলছি আমরা, যেটা হচ্ছে জলপ্রপাতের আর একটা ঘটনা, যেটা জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। কিরকম ব্যাপার? পশ্চাৎ অপসারণটা পেছনের দিকে ক্ষয় হতে থাকে। নদীর যে প্রবাহ পথে আমরা দেখছি জলপ্রপাত যখন সৃষ্টি হয়েছিল, কঠিন শিলা আর কোমল শিলা ছিল। কঠিন শিলা ক্ষয় না হতে পারে, কিন্তু নরম শিলা আগে ক্ষয় হয়ে যাওয়ার জন্য কিন্তু ঢাল তৈরি হয়েছে, উঁচু থেকে নিচের দিকে জলটা ঝাঁপিয়ে পড়ছে। যখনই ঝাঁপিয়ে পড়ছে, ক্রমাগত এরকম চলতে চলতে কঠিন শিলাটা কিন্তু নিচের তলায় যে নরম শিলা যে ক্ষয় হয়ে গিয়ে কিন্তু সেখানে কিন্তু গর্ত হয়ে গেছে। সেই অবস্থায় এই কঠিন শিলার কিন্তু উপরের অংশটা কিন্তু ঝুলন্ত অবস্থায়, কিন্তু সামনের অংশটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, যেন মনে হচ্ছে এই জায়গাটাকে, এই অংশটাকে দেখতে পাচ্ছি না, একটা ঝুলে আছে এরকম মনে হচ্ছে। এটা কোন এক সময়ে কি হবে, এই জায়গাটা কিন্তু জলের আঘাতের ফলে কিন্তু ভেঙে গিয়ে এই জায়গাটা হয়তো পড়ে গেল। তখনই যে পড়ে গেল, তখন কিন্তু জলটা কিন্তু তখন আর এখানে আর পড়ছে না, জলটা কিন্তু পড়ছে স্যার এইরকম করে আবার। তখন কিন্তু কিন্তু আর জলের আঘাতটা কিন্তু এই জায়গাটা যখন পড়ছে, তখন কিন্তু জলটা কিন্তু বেশি করে এদিকে আর বেরোতে পারছে না, পেছনের দিকে কিন্তু ক্ষয় করতে 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 পেছনের দিকেই ক্ষয় হতে থাকছে। তখনই তাকে বলছি কি জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ক্ষয়। বুঝলাম না? নেক্সট, এখানে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ক্ষয় যখনই হয়েছে, এই জায়গায় আরেকটা ভূমিরূপ তৈরি, আরেকটা যেটা ভূমিরূপ হচ্ছে, যেটা হচ্ছে কি উঁচু ঢাল থেকে যখন নিচু ঢালে যখন পড়ছে,
এই নরম শিলাস্তরের উপরে যখন গিয়ে নরম শিলাস্তরে এখানে কিন্তু হাড়ির মতো গর্ত তৈরি করে ফেলে, যেটাকে বলে আমরা কিন্তু পাঞ্চপুল বা প্রপাত কূপ। পাঞ্চপুল বা প্রপাত কূপ, যেরকম আমরা যে কাউকে পাঞ্চ মারলাম, তার উঁচু থেকে নিচুর দিকে যখন উচ্চ ঢাল থেকে নিম্ন ঢালের দিকে যখন জলটা যখন আছাড় খাচ্ছে, তার তলদেশে কিন্তু হাড়ির মতো বা হাড়ির মতো যে গর্তটা তৈরি হচ্ছে, তখন এটাকে বলছি আমরা কিন্তু প্রপাত কূপ বা পাঞ্চপুল। নেক্সট আর একটা ঘটনা, যেটা হচ্ছে কি মন্থকূপ। মন্থকূপটা কিরকম ব্যাপার? নদী যখন এই উচ্চ গতিতে কিন্তু চলতে থাকছে ক্ষয়কার্যের মাধ্যমে, ক্ষয়িত পদার্থগুলো কি বহন করে নিয়ে যাচ্ছে ঠিক। যখন নদীর প্রবাহ পথে চলতে থাকছে, নদীর জলের স্রোতে নুড়ি কাঁকড় বালি পলি এগুলো সবই অপেক্ষিত, যখন যেখানে নরম শিলাস্তর রয়েছে নদীর তলদেশটা, নরম শিলাস্তরের মধ্যে দিয়ে যখন নদী যখন জলটা বয়ে নিয়ে যাচ্ছে, নুড়ি কাঁকড় বালিগুলো নদীর তলদেশে কিন্তু ক্ষয়কাজ চলতে যাচ্ছে। সেই নরম শিলাস্তরে অপেক্ষিত হয়তো শক্ত শিলাখণ্ডটা সেই নরম শিলাস্তরে কিন্তু ঘুরতে 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 সেখানে কিন্তু বর্তুল আকারে গর্ত তৈরি করে ফেলে, যেটা হচ্ছে অবকর্ষ ক্ষয়ের মাধ্যমে ঘটে। তখনই তাকে বলছি আমরা কিন্তু মন্থকূপ। কি বললাম? নদী প্রবাহ পথে যখন প্রবাহিত হচ্ছে জলরাশি, নুড়ি কাঁকড় বালি চলছে, সেই অবস্থায় সেখানে নদীর তলদেশে যখন নরম শিলাস্তরের মধ্যে দিয়ে নদী চলে, সেই নরম শিলাস্তরের মধ্যে কি হচ্ছে, শক্ত নুড়ি কাঁকড় বালিগুলো সেই বর্তুল আকারে বা ঘূর্ণি খেতে খেতে কিন্তু সেই জায়গায় তলদেশে অবকর্ষ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ের মাধ্যমে কিন্তু বর্তুল আকারে গর্ত তৈরি হচ্ছে, যাকে বলছি আমরা কিন্তু মন্থকূপ। ঠিক আছে? অর্থাৎ আজকে তাহলে আমরা এইটুকুই করছি, আজকে আমরা এইটুকুই করছি। অর্থাৎ কি কি করলাম? বহিজাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ, তার সম্পর্কের মধ্যে আমরা নিয়েছি যে নদীর সম্পর্কে সবকিছু, নদীর ক্ষয় কার্যের ফলেই কিন্তু গঠিত যে ভূমিরূপগুলো সেগুলো পড়েছি। নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট আমাদের হবে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা পড়বো, এবং সঞ্চয় বহন দুটো কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ পড়বো। এছাড়া আরো উল্টো ভাবে বলা যায় বা অন্যভাবে বলা যায়, যেটা হচ্ছে কি মধ্য ও নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি।